বন্ধুরা, আজ আমরা এমন একটি রাজনৈতিক পদক্ষেপ নিয়ে কথা বলবো যেটা নিঃশব্দে হলেও পৃথিবীর পাওয়ার ব্যালেন্সে বড় পরিবর্তন আনতে পারে। খবরটা এসেছে রাশিয়া আর ইন্দোনেশিয়া থেকে, দুই দেশের নতুন সহযোগিতা নিয়ে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ ইন্দোনেশিয়াকে পারমাণবিক শক্তি প্রযুক্তি দিতে প্রস্তুত, অর্থাৎ ইন্দোনেশিয়ায় প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে রাশিয়া সরাসরি সাহায্য করবে। এখন প্রশ্ন হলো, এটা এত বড় ব্যাপার কেন? ইন্দোনেশিয়া তো এখনো পর্যন্ত কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেনি। তারা মূলত কয়লা, গ্যাস, তেল এই জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল, আর এর জন্যই পরিবেশ দূষণ বাড়ছে এবং ভবিষ্যতের শক্তি চাহিদা পূরণ করাও কঠিন হয়ে উঠেছে। তাই 2030-এর পরের সময়কে মাথায় রেখে ইন্দোনেশিয়া ঠিক করেছে তারা পারমাণবিক শক্তির যুগে পা রাখবে। আর ঠিক এখানেই রাশিয়ার আগ্রহ দেখা যাচ্ছে। রাশিয়া এই প্রস্তাব দিয়েছে শুধু বিদ্যুতের জন্য নয়, এর পিছনে রয়েছে বড় ভূ রাজনৈতিক হিসাব। আন্তর্জাতিকভাবে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে আছে, তার পাশে নতুন মিত্র চায়। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ, অর্থনৈতিকভাবে দ্রুত বাড়ছে। তাই রাশিয়া যদি তাদের সাথে শক্তির স্তম্ভ তৈরি করতে পারে, তাহলে একদিকে রাশিয়ার নতুন বাজার তৈরি হবে এবং অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কেও নতুন মোড় আসবে। এই চুক্তির আওতায় রাশিয়া বলেছে তারা 500 মেগাওয়াট ক্ষমতার একটি প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়তে সাহায্য করবে এবং লক্ষ্য থাকবে 2032 সালের মধ্যেই চালু করার। কিন্তু এটা করতে গেলে শুধুমাত্র কথার প্রয়োজন নেই, এর সঙ্গে লাগবে সময়, নিরাপত্তা, পরীক্ষা এবং আন্তর্জাতিক অনুমোদন এবং স্থানীয় মানুষের সম্মতি। সব মিলিয়ে সময় লাগবেই। ইন্দোনেশিয়ার মন্ত্রীরা বলছেন এখনও অনেক কাজ বাকি আছে সামনে। এবার ভাবুন, পারমাণবিক শক্তি মানে নিরাপদ, শক্তিশালী এবং স্বল্প কার্বন নির্গমন, কিন্তু এর ঝুঁকিও কম নয়। বিশেষ করে ইন্দোনেশিয়া একটি ভূমিকম্পপ্রবণ দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার রিং অফ ফায়ার এলাকাতে অবস্থিত। সেখানকার একটা বড় মাপের পারমাণবিক কেন্দ্র মানে বিশাল নিরাপত্তার ব্যাপার। তাই এই প্রকল্প বাস্তবায়নে খুবই সতর্কতা প্রয়োজন হবে। এখন যদি আমরা বোঝার চেষ্টা করি এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে, তাহলে প্রথমেই আসবে চীনের নাম। চীন বহুদিন ধরে দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রভাব বিস্তার করেছে, আমেরিকাও সেখানে তার প্রভাব বজায় রাখতে চাইছে। এখন যদি রাশিয়া সেখানে শক্তি ও সামরিক সম্পর্ক জোরদার করে, তাহলে নতুন করে পাওয়ার গেম তৈরি হবে। রাশিয়ার এই পারমাণবিক সহযোগিতা শুধুই শক্তি নয়, কূটনৈতিক খুব বড় পদক্ষেপ। রাশিয়ার পারমাণবিক কোম্পানি রোসাটম বিশ্বের নামিদামি প্রতিষ্ঠান। তারা বিশ্বের নানান দেশে রিঅ্যাক্টর বানিয়েছে। আর ইন্দোনেশিয়া সত্যি যদি এই পথে এগোয়, তাহলে রোসাটমের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হবে। শক্তি, প্রযুক্তি, নিরাপত্তা, এমনকি প্রশিক্ষণ, সব কিছুই রাশিয়া দেবে। এতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। আর আন্তর্জাতিকভাবে ইন্দোনেশিয়া একটি উদীয়মান শক্তিধর রাষ্ট্র হিসেবে জায়গা পাকাপোক্ত করবে। অন্যদিকে ইন্দোনেশিয়ার জনগণও চাইছে দেশ আর এক ধাপ এগিয়ে যাক শক্তিতে আত্মনির্ভর হওয়ার পথে। কারণ শক্তি মানে শুধু আলো নয়, শিল্প, প্রযুক্তি, কর্মসংস্থান সব কিছুই এই শক্তির উপর টিকে থাকবে। তাই পরিবেশ বান্ধব ও শক্তিশালী ভবিষ্যতের জন্যই পারমাণবিক পরিকল্পনা তাদের কাছে আকর্ষণীয় হচ্ছে। তবে প্রশ্ন থেকেই যায়, এটা শুধু বিদ্যুৎ নাকি ভবিষ্যতে পারমাণবিক প্রতিরক্ষা সক্ষমতা গড়ার প্রথম ধাপ? যদিও এখন এতে শুধু বিদ্যুৎ উৎপাদনের কথাই বলা হচ্ছে, কিন্তু বিশ্ব রাজনীতিতে শক্তি কেন্দ্র তৈরি হওয়া মানেই অন্য দেশগুলো চিন্তিত হবে। যুক্তরাষ্ট্র, চীন এবং আরও যেসব দেশ নিজের শক্তি প্রভাব বজায় রাখতে চায়, তারা অবশ্যই নতুন এই পরিবর্তন লক্ষ্য করবে। কিন্তু বাস্তবতা হলো, এই প্রকল্প এখনও খুব প্রাথমিক পর্যায়ে। কোনো নির্মাণ শুরু হয়নি। প্রথমে ফেসিবিলিটি, সেফটি ক্লিয়ারেন্স, টেকনোলজি ট্রান্সফার, ফিন্যান্সিং এগুলো নিশ্চিত করতে হবে। তারপরই কাজ শুরু হতে পারে। অর্থাৎ এই স্বপ্ন বাস্তবে হতে হলে পথ অনেকটাই বাকি। এমনকি কিছু ক্ষেত্রে স্থানীয় জনগণের মধ্যে পারমাণবিক ভয়ও কাজ করে। চেরনোবিল, ফুকুশিমার মতো দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে আছে। ফলে জনগণের আস্থা অর্জন করাও জরুরি। তবুও সত্যটা হলো, ইন্দোনেশিয়া যদি রাশিয়ার সাথে এই চুক্তি সফলভাবে করতে পারে, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তি মানচিত্র বদলে যাবে। কারণ বর্তমান বিশ্বে উন্নয়ন টিকে থাকে শক্তির উপর। যে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বেশি, তার দেশের পাওয়ারও বেশি। আর পারমাণবিক শক্তি হলে সেই পাওয়ার আরও বহুগুণ বাড়ে। এটা এমন একটি সিদ্ধান্ত যা ইন্দোনেশিয়াকে ভবিষ্যতের শক্তিমান দেশ বানাতে পারে। আর এর সঙ্গে সঙ্গে রাশিয়ার কূটনৈতিক অবস্থানও এই অঞ্চলে শক্তিশালী হবে। দুই দেশই এতে লাভবান হবে যদি পরিকল্পনা সফল হয়। এই চুক্তির প্রভাব শুধু শক্তির জগতে সীমাবদ্ধ থাকবে না, এটা শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তির ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে। ইন্দোনেশিয়া পারমাণবিক বিজ্ঞানীদের প্রশিক্ষণ, রাশিয়ার সাথে যৌথ গবেষণা
এই সবের মাধ্যমে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে পারবে। এছাড়াও এটা ইন্দোনেশিয়াকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে, যা তাদের বিশ্বমঞ্চে আরও সম্মানিত অবস্থান দেবে। আরেকটি দিক হলো, এই প্রকল্প ইন্দোনেশিয়ার জ্বালানি নিরাপত্তাকে আরও মজবুত করবে। দেশটির দ্রুত বেড়ে চলা জনসংখ্যা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিদ্যুতের চাহিদা বাড়ছে। পারমাণবিক শক্তি সেই চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে যখন অন্যান্য জ্বালানির উৎস সীমিত হয়ে আসছে। তবে এই সব সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও আছে। পারমাণবিক শক্তি ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইন্দোনেশিয়াকে ভূমিকম্প এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পনা করতে হবে। এছাড়াও পারমাণবিক বজ্র ব্যবস্থাপনাও একটা বড় সমস্যা, যার সমাধান করতে হবে যথাযথ প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে। এই চুক্তি যদি সফল হয়, তাহলে ইন্দোনেশিয়া শুধু নিজের শক্তির চাহিদাই মেটাবে না, বরং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের জন্যও এক উদাহরণ হয়ে উঠতে পারে। এটা অঞ্চলের শক্তি নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। আপনারা কি মনে করেন, এই পথ ইন্দোনেশিয়ার জন্য সঠিক? পারমাণবিক শক্তি কি তাদের উন্নয়নের আশীর্বাদ হবে, নাকি এটাই ভবিষ্যতে অন্য এক প্রতিযোগিতার দরজা খুলে দেবে? কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।